প্রশ্ন ছিল কঠিন, ভীষণ রকম কঠিন। বাংলাদেশের জন্য যতটা, সাইফ হাসানের জন্য সম্ভবত তার চেয়ে বেশি কঠিন। আর তাওহিদ হৃদয়ের জন্য নিশ্চিতভাবে আরো অনেক 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 বেশি কঠিন। আর এই কঠিন প্রশ্নের জবাব বাংলাদেশ যেমন দিয়েছে, সাইফ হাসান দিয়েছেন, তাওহিদ হৃদয় দিয়েছেন, কি ভীষণ সাবলীল ভাবে। অপূর্ব সাইফ হাসান এবং অবিশ্বাস্য তাওহিদ হৃদয় প্রতিরোধের পাল্টা জবাবের যেই নতুন গল্পটা লিখলেন শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে, সেইটা তাদের জন্য ক্যারিয়ারের একটা বিরাট পাথেয় অবশ্যই হয়ে থাকবে। পাশাপাশি ক্রিকেটারদের জন্য, ন্যাশনাল টিমের ক্রিকেটারদের জন্য, চাপে থাকা ক্রিকেটারদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে অবশ্যই। বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে এবং সেই সুপার ফোরে বাংলাদেশ নিজেদের যোগ্যতায় ওঠেনি, উঠেছে শ্রীলঙ্কার বদান্যতায়। এইরকম একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে হাস্যকর ভাবে ছড়িয়ে পড়েছে, যদিও সেইটার সামান্যতম কোনো ভিত্তি আসলে নেই। শুধুমাত্র সুপার ফোরে আমাদের গ্রুপের লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কা আফগানিস্তান ছিল বলেই ওই ম্যাচের উপরে ইকুয়েশনগুলো নির্ভর করছিল। বাংলাদেশের যদি লাস্ট ম্যাচ থাকতো তাহলে ইকুয়েশনটা বাংলাদেশের ম্যাচের উপরে নির্ভর করতো, প্লেন এন্ড সিম্পল। তারপরও জবাব দেওয়ার একটা ব্যাপার ছিল, সেই জবাব বাংলাদেশ দিয়েছে শ্রীলঙ্কাকে, সেই শ্রীলঙ্কাকে হারিয়ে। বাঘের থাবায় সিংহ একেবারে কুপকাত হয়ে গিয়েছে। যেই শ্রীলঙ্কার কাছে আমরা গ্রুপ পর্বের ম্যাচটাতে অসহায় আত্মসমর্পণ করেছিলাম, সেই শ্রীলঙ্কাকে আমরা একেবারে দেখিয়ে দেখিয়ে হারিয়ে দিয়েছি। লাস্ট ওভারের আমাদের ওই হার্ট অ্যাটাক হওয়ার মতো যে অবস্থা হয়েছে, সেইটাকে একটুখানি একপাশে সরিয়ে রেখেও ওইটা বলাই যেতে পারে। আর তাতে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় যেই ব্যাটিংটা করেছেন, সেইটা আসলে অনেক 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 কাল আমাদের মনে থাকবে। কেন তাদের এই ইনিংস দুইটাই স্পেশাল? প্রথমত এই দুজনকে একাদশ থেকে বাদ দিতে হবে, এরকম একটা জোরালো হাওয়া তৈরি হয়ে গিয়েছিল। এবং বাংলাদেশে যেটা হয়, হাওয়ার উপরে টিম ম্যানেজমেন্ট অনেক সময়ই চলে, অনেক সময় আমাদের টিমের সিলেকশনটা ওই হাওয়ার উপরে হয়ে থাকে। টিম ম্যানেজমেন্টকে এই জায়গাটাতে বিরাট বড় একটা ধন্যবাদ দিতেই হবে যে তারা হাওয়ার সঙ্গে যায়নি, বরং যেই জায়গাটা তাদের টিমের জন্য, বাংলাদেশ টিমের সম্ভাব্য জয়ের জন্য সবচেয়ে ভালো মনে হয়েছিল, সেই জায়গাটাতে তারা স্ট্রিক করেছে। তারা এই দুজনকে একাদশে শুধু খেলায়নি, তারা তাদের নিজস্ব পজিশনেই খেলিয়েছে। সাইফ হাসান, আপনি আমাকে বলেন যে গত ম্যাচটাতে তিনি 28 বলে 30 রানের একটা ইনিংস খেলেছেন, সেটা হয়তো অত কনভিন্সিং ছিল না, কিন্তু পাওয়ার প্লেতে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। নেক্সট ম্যাচটাতে এই ক্রিকেটারকে কেন আপনি বাদ দিবেন? বাদ না দিলেও কেন আপনি তাকে ওপেনিং থেকে অন্য পজিশনে সরিয়ে দিবেন? অথচ এটা নিয়ে একটা কি সুন্দর একটা হওয়ার জায়গা তৈরি হয়ে গেল। আর তাওহিদ হৃদয় ফর্মে নেই, তাওহিদ হৃদয় ছন্দে নেই, কিন্তু এত সত্ত্বেও তো ভাই গ্রুপ পর্বের 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে তার ব্যাট থেকে রান এসেছে। হংকং এর বিপক্ষে 36 বলে অপরাজিত 35 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষেও 20 বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন। তারপরেও তাকে বাদ দিয়ে দিতে হবে? এশিয়া কাপে বাংলাদেশের লিটন দাসের পর সেকেন্ড হাইয়েস্ট টপ স্কোরার হওয়ার পরও তাকে বাদ দিয়ে দিতে হবে? ভাগ্যিস টিম ম্যানেজমেন্ট সেই পথে হাঁটে নাই রে ভাই, এবং সেই জন্যই এই দুইজন এইরকম ভাবে দুর্দান্ত 2টা ইনিংস আমাদের উপহার দিতে পারলেন, যেইখানটাতে শ্রীলঙ্কার 168 রান টোপকে বাংলাদেশ জয়টা ছিনিয়ে নিতে পারল। শুরুটা করেছিলেন সাইফ হাসান। বাংলাদেশ যখন ওই রান তারা করা শুরু করেছে, ডেফিনেটলি জয়ের জন্য শ্রীলঙ্কাই ফেভারিট ছিল। আর প্রথম ওভারটাতে যখন নুয়ান তুষারা আউট করে দিলেন তানজিদ তামিমকে, টানা দ্বিতীয় ম্যাচে ফার্স্ট ওভারে আউট করে দিলেন, 0 রানে আউট করে দিলেন। ওই শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে প্রথম 2 ওভারে আমাদের 2 ওপেনারেরই 0 রানে আউট হয়ে যাওয়ার দুঃসহ স্মৃতিটা ফেরত আসছিল। কিন্তু ওইখান থেকে কি দারুণ একটা কাউন্টার অ্যাটাক শুরু করলেন সেই সাইফ হাসান, যখন তিনি এই নুয়ান তুষারাকে স্ট্রেট তার সেকেন্ড ওভারটাতে স্ট্রেট যে হচ্ছে কি একটা 4 মারলেন, পরের বলটাতে আরো দুর্দান্ত ভাবে যে ছক্কাটা মারলেন। আর নেক্সট ওভারে গিয়ে যখন আরো একটা ফ্লিক করে তিনি ছক্কা আরেকটা মেরে দিলেন, নোয়ান তুষারার এই যে থ্রেটটা, সেইটাকে কিন্তু বাংলাদেশ সুন্দরভাবে নেগোশিয়েট করতে পেরেছে। তুষারের সেকেন্ড ওভার, থার্ড ওভার থেকে 14-14-28 রান নিয়ে নিয়েছিলেন, যেইখানে মেইন ড্যামেজটা এই সাইফ হাসানই করেছেন। সাইফের ওই যে স্টার্টটা হয়েছে, সেই স্টার্টটা তিনি ক্যারি করেছেন, অনেকটা সময় জুড়েই ক্যারি করেছেন। আর আমার কাছে সত্যিকার অর্থে নুয়ান তুষারাকে যে তিনি কাউন্টার অ্যাটাক করেছেন, এটা তো অবশ্যই তার ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, বাংলাদেশের এই রান চেজেরও গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু যদি শর্ট অফ দ্য ডে তার জন্য বেছে নিতে বলা হয়, তাহলে আমার কাছে মনে হয় ওই যে এক্সট্রা কাভারের উপর দিয়ে তিনি যে একটা ইনসাইড আউট শটে ছক্কা মারলেন, সেইটা বুঝিয়ে দিয়েছে তার ক্লাস। এবং সত্যি সত্যি তিনি ওইখানটা থেকে কিন্তু বাংলাদেশকে একটা ভালো জায়গাতে নিয়ে যান। দেখেন,
আমরা যেটা বললাম সাইফ হাসানের ব্যাটের শুরুটা হয়েছে, ফার্স্ট ওভারে আমরা উইকেট হারিয়েছি, তারপর সাইফ ওই জায়গাটাতে লিটন দাসের সঙ্গে একটা পার্টনারশিপ করেছেন, পাওয়ার প্লেতে আমরা আর কোনো উইকেটটা কিন্তু ওইখানটাতে আমরা আর হারাই নাই। 34 বলে 59 রানের একটা জুটি হয়েছে। পাওয়ার প্লের পর গিয়ে লিটন দাস তিনি আউট হয়েছেন বটে, তখন ক্রিজে এসেছেন তাওহিদ হৃদয়। শুরুতে তিনি রয়েস হয়ে খেলছিলেন, কিন্তু অন্য প্রান্তে সাইফ ছিলেন খুবই সাবলীল। হৃদয় যে খুব স্ট্রাগল করছিলেন, কখনো কখনো আগের ম্যাচগুলোতে দেখা গেছে, স্পেশালি হংকং এর বিপক্ষে ম্যাচটাতে দেখা গিয়েছে ব্যাপারটা সেরকম ছিল না। তিনি বাউন্ডারি বের করতে না পারলেও ইনিশিয়াল ফেজে তিনি কিন্তু সিঙ্গেলস নিচ্ছিলেন, ডাবলস নিচ্ছিলেন, এবং হচ্ছে কি ওইখানটাতে সাইফ হাসানকে স্ট্রাইকটা দিচ্ছিলেন, এবং এই দুইজন মিলে কিন্তু 45 বলে 54 রানের আরো একটা পার্টনারশিপ করে, যেইটা বাংলাদেশের রান চেসটাকে আরো শক্ত ভিতের উপরে দাঁড় করায়। হ্যাঁ, সাইফ ওইখানটাতে তিনি যে আউট হয়ে যখন গেলেন 45 বলে 61 রান করে, নিজে একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন নিশ্চিতভাবে। হাসারাঙ্গার ওই ওভারটা লাস্ট বল, তার থার্ড ওভারে লাস্ট বল, হাসারাঙ্গাই তো সবচেয়ে বড় থ্রেড, তিনি সবচেয়ে আরেক বড় থ্রেড নুয়ান তুষারাকে তিনি হচ্ছে গিয়ে একেবারে মানে গেম থেকে বের করে দিতে পেরেছেন, কিন্তু হাসারাঙ্গার ওই বলটাতে আবার বিগ একটা শট খেলার চেষ্টা করে আউটসাইড এজ হয়ে তিনি আউট হয়ে গেলেন। কিন্তু তাওহিদ হৃদয় ছিলেন, এবং তাওহিদ হৃদয় ওই জায়গাটা থেকে যেইখানটাতে শেষ করেছেন সাইফ হাসান, সেইখান থেকেই যেন তাওহিদ হৃদয় পিক করলেন, এবং ইনিংসের 15th ওভারটা খুবই গুরুত্বপূর্ণ, যেইটা ম্যাচটা এদিকে যাবে নাকি ওইদিকে যাবে সেইটা হয়তো বা ডিসাইড করে দেবার মতো। কামিন্দ মেন্দি যখন বোলিং এ এসেছেন, তাওহিদ হৃদয় প্রথমে কাভার দিয়ে একটা দুর্দান্ত শট মারলেন, একটা বাউন্ডারি মারলেন, আর এরপরে ব্যাক ফুটে গিয়ে যে ছক্কাটা তিনি পুল করলে মারলেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে, সেইটা আবার হৃদয়ের বেস্ট শট আমার কাছে মনে হয়। আবার ওই ওভারেই যেটা কাট করে পয়েন্ট দিয়ে আরো একটা বাউন্ডারি মারলেন, তিনটা শটে আসলে চোখে লেগে থাকার মতো। ওই ওভারের পরই নিশ্চিত হয়ে যায় যে বাংলাদেশ এই ম্যাচটা আর হারছে না, কিছুতেই হারছে না। হ্যাঁ, হৃদয় তিনিও যদি শেষ পর্যন্ত অবশ্যই থাকতে পারলে এটা ভালো হতো, থাকাটা উচিত ছিল, স্পেশালি যেইভাবে তিনি আউটটা হয়েছেন, একটা ফুল টস ডেলিভারিটা মিস করে এলবিডব্লিউ হয়েছেন, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু 37 বলে 58 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন, সেই ইনিংসটা প্রবাবলি তার ক্যারিয়ার সেভিং ইনিংস। সবকিছু মিলিয়ে সমালোচনা, সোশ্যাল মিডিয়াতে তো একবার সমালোচনা তৈরি হলে, একটা হাওয়া যদি তৈরি হয়, ওই হাওয়ার উপরেই সবাই ভাসতে থাকে। আর যখন আজকে হৃদয় দুইটা ক্যাচ মিস করেছিলেন, তাকে সমালোচনায় ছিঁড়ে করে ফেলার সকল রকম উপাদান তৈরি ছিল, কিন্তু হৃদয় কাউন্টার অ্যাটাকিং যে ক্রিকেটটা খেলেছেন, সেইখানটাতে তিনিও তার ক্লাসটা বুঝিয়েছেন, তিনিও তার মেন্টাল টাফনেসটাও বুঝিয়ে দিয়েছেন 37 বলে 58 রানের এই ইনিংসটাতে। হ্যাঁ, লাস্ট ওভারে গিয়ে আমাদের হিকআপ ছিল, কিন্তু হৃদয় যখন আউট হন তখন তো আমাদের 9 বলে 10 রান প্রয়োজন। এই অবস্থা থেকে হিকআপ সত্ত্বেও ম্যাচটা আসলে জিতাই সম্ভব, এবং আমরা ঠিকই সেই ম্যাচটা জিতে গিয়েছি। সো আমাদের অবশ্যই এই দুইজন এটাতে রেসপন্ড করেছেন, কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট যেইভাবে ব্যাক করেছেন সাইফকে, তাকে ওপেনিং করেছেন, এবং যেভাবে ব্যাক করেছেন হৃদয়কে, তাকে বাদ না দিয়ে সেই নাম্বার 4-এই খেলিয়েছেন, তারা সেই আস্থার প্রতিদানটা দিতে পেরেছেন, এবং সাইফ ও হৃদয়ের ব্যাটের সেই অপূর্ব প্রতিরোধের কাব্যে বাংলাদেশ শুধুমাত্র এখন এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতেনি, এশিয়া কাপের ফাইনালের পথেও বাংলাদেশ আসলে এগিয়ে গিয়েছে। এই ফর্ম যদি ধরে রাখতে পারে বাংলাদেশ, তাহলে এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশ তো খেলবে, খেলবেই খেলবে।